আসসালামু আলাইকুম। কবিটেক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। তো আপনাদের ইতিমধ্যেই 2021 সালের পদার্থবিজ্ঞান পরীক্ষাটি শেষ হয়েছে। তো আজকে আমি একটি সিলেবাস এবং একটু সাজেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা যারা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স এই সাবজেক্টে আছেন, ট্রেডে আছেন, আপনাদের জন্য আজকের যেই সুপার সাজেশন আমি নির্ধারণ করেছি সেটি দেখেন। কথা না বাড়িয়ে শুরু করছি। আপনাদের এই ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স এর যে যেটি আছে দ্বিতীয় পত্র, সেখান থেকে আমরা দেখছি অধ্যায় আছে হচ্ছে ইলুমিনেশন। যে অধ্যায়টা আছে এখান থেকে জাস্ট আপনারা পড়বেন হচ্ছে ইলুমিনেশনের পরিমাণের প্রয়োজনীয়তা। এটা পড়লে এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় অধ্যায় আছে বৈদ্যুতিক ল্যাম্প। তো এখানে যেটি পড়বেন সেটি হচ্ছে বৈদ্যুতিক ল্যাম্পের শ্রেণী বিভাগ আর হচ্ছে আপনাদের বৈদ্যুতিক ল্যাম্পের ব্যবহার, দুইটি প্রশ্ন। তো টোটাল আপনাদের গেল হচ্ছে 3টি প্রশ্ন। এরপর আছে দেখেন 3 ফেজ সার্কিট। তো এখানে 3 ফেজ সার্কিটের যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা একটা প্রশ্ন পড়ব, সেটি হচ্ছে যে এসি 3 ফেজ ব্যবস্থা লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট এই সম্পর্কটা কি, এটা পড়ব। মানে 4.4 যেই টপিকটা আছে এখান থেকে পড়লে আপনি একটা প্রশ্ন কমন পাবেন 100%। এরপর অধ্যায় 5-এ আছে দেখেন যে 3 ফেজ স্টার। এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে 3 ফেজ স্টারের সংযোগ পদ্ধতিটা একটু পড়বেন। আর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে 3 ফেজ স্টার সংযোজিত সার্কিট ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ সম্পর্ক স্থাপন। মানে 5.3 যেই টপিকটা আছে এই এটুকু আপনারা পড়বেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখান থেকে আর একটা বিষয় আছে যে ফেজ কারেন্ট। এই যে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক নির্ণয়, ফেজ কারেন্ট আর লাইন কারেন্টের সম্পর্ক নির্ণয়, এটাও আপনারা পড়বেন, ইম্পর্টেন্ট। তারপরে 3 ফেজ ডেল্টা সংযোগ। এখান থেকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডেল্টা সংযোজিত সার্কিটের ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক, ডেল্টার এই সম্পর্কটা আপনারা একটু পড়বেন, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায় শুধু একটা পড়লে আপাতত হচ্ছে। এরপর দেখেন এই অধ্যায় থেকে যদি আপনি এইগুলো পড়েন তাহলে এখান থেকে এই টপিকটা আপনি আলোচনা করতে পারবেন। সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের সম্পর্ক, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সম্পর্ক, আরেকটা হচ্ছে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক। এই দুটি আপনার একটু প্রতিপাদন করা শিখতে হবে। আচ্ছা গেল। এরপর হচ্ছে 7 নম্বর যেই অধ্যায়টি আছে আমরা দেখছি মেইনটেনেন্স যেই আছে সেটা কিন্তু পড়বেন হচ্ছে আপনারা মেইনটেনেন্স ও মেরামতের পার্থক্য, মেইনটেনেন্স ও মেরামতের পার্থক্য, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। তার সাথে আপনারা আরেকটা প্রশ্ন পড়তে পারেন যে মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা, এই দুটি প্রশ্ন কিন্তু পড়তে পারেন। তারপর 8 নম্বর অধ্যায় আছে ওয়েল্ডিংয়ের এখানে যে দেখতে পাচ্ছি ওয়েল্ডিংয়ের যে তালিকা প্রস্তুত, কী কী জিনিসপত্র লাগবে, সামগ্রীর তালিকা প্রস্তুত, এটা অনেক ইম্পর্টেন্ট পড়বেন। আর হচ্ছে ওয়েল্ডিং করার প্রয়োজনীয়তা পড়বেন। তারপর হচ্ছে বার্নিশ করার প্রয়োজনীয়তা, এই 3টি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। তো এরপরে আমি চলে যাচ্ছি যে আমাদের এসি মোটর, অধ্যায় নাম্বার হচ্ছে 12। এসি মোটর যেখান থেকে আমরা পাচ্ছি যে এসি মোটরের বিভিন্ন অংশের নাম একটু পড়বেন। আর যেটি ইম্পর্টেন্ট হচ্ছে এসি মোটরের শ্রেণী বিভাগ, ইম্পর্টেন্ট, এটি একটু পড়বেন, এসি মোটরের শ্রেণী বিভাগ। তারপরে 3 ফেজ ইন্ডাকশন মোটরের কিভাবে টর্ক উৎপন্ন করা হয়, ইম্পর্টেন্ট, প্রশ্নটা এবছরে আসার মতো। 3 ফেজ ইন্ডাকশন মোটরের কিভাবে টর্ক উৎপন্ন করা যায় একটি প্রশ্ন। আর 3 ফেজ ইন্ডাকশন মোটরের শ্রেণীবিভাগ একটু পড়বেন। এরপরে 14 নম্বর যে অধ্যায়টা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 14 নম্বর অধ্যায়টায় অনেকগুলো টপিক আলোচনা করা আছে। তার ভিতরে এখান থেকে আমরা যেটা দেখব যে ম্যাগনেটিক কন্ট্রারের NO ও NC কন্ট্রাক্ট শনাক্তকরণ, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, পড়বেন। তারপর আর যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে একটি প্রশ্ন পড়লে হবে আপাতত। আচ্ছা, আর লাস্ট যে অধ্যায়টি আছে
সেটা হচ্ছে আমরা যদি দেখি যে থ্রি ফেজ ইন্ডাকশন, থ্রি ফেজ ইন্ডাকশন থেকে আমি যেটা আপনাদের পড়তে বলবো সেটি হচ্ছে এখান থেকে যে বিষয়টা আমি সিলেক্ট করে রেখেছিলাম আগে, সেটি হচ্ছে তিন ফেজ ইন্ডাকশন মোটর কয়েল খুলতে পারা বা কয়েল করা, অথবা আর একটা প্রশ্ন আপনারা এখানে দেখতে পারেন, সেটি হচ্ছে তিন ফেজ ইন্ডাকশন মোটরের ওয়াইল্ডিং ডায়াগ্রাম তৈরি। এই প্রশ্নটা আপনি পড়বেন। আর 21 অধ্যায় যেটি আছে লাস্ট, 21 অধ্যায়ের প্রশ্ন হচ্ছে এসি সিঙ্গেল ফেজ মোটর। তো এসি সিঙ্গেল ফেজ মোটর কার্য পদ্ধতি আপনাদের শিখতে হবে। এই যে ক্যাপাসিটার মোটরের গঠন ও কার্য পদ্ধতি, একটি প্রশ্ন পড়লে আপনাদের এখান থেকে এনাফ। ক্যাপাসিটার মোটর আর সিঙ্গেল ফেজ মোটরের সুবিধা অসুবিধা এটা পড়তে পারেন। তারপর যেটা আমরা দেখতেছি সেটি হচ্ছে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝো, শর্ট প্রশ্ন আসতে পারে। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝো এটা একটু পড়বেন। তারপর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের প্রয়োজনীয়তা এটা একটু পড়বেন, তাহলে আপনাদের এটি শেষ হবে, যেটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্সের 1 দ্বিতীয় পত্র। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স 2 দ্বিতীয় পত্র যেটি আছে, সেটা আমরা প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে ক্যাপাসিটরের শ্রেণীবিভাগ এবং ব্যবহার, এই টপিকটা আপনারা পড়বেন প্রশ্নটা, তাহলে ভালো হবে। আর 3 নম্বর হচ্ছে সেল ও ব্যাটারি। এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে যে ব্যাটারি বলতে কী বোঝো অথবা সেল বলতে কী বোঝো, সেলের প্রয়োজনীয়তা এটা একটু পড়বেন, সেলের শ্রেণী বিভাগটা পড়তে হবে। আর 8 নম্বর অধ্যায়টা আমরা দেখছি সেলের সংযোগ দেওয়া আছে। এই সেলের সংযোগ দেওয়ার পদ্ধতি বা সংযোগ কাকে বলে, সেলের সংযোগ কাকে বলে, আর সেল কিভাবে সংযোগ দেওয়া যায়, সেলের সিরিজ আর সমান্তরাল, এই দুইটা ভালোভাবে আপনাদের শিখতে হবে। মানে ব্যাটারি শ্রেণী সংযোগে ব্যাটারি আর হচ্ছে সমান্তরাল সংযোগে ব্যাটারি, এই দুটো থেকে একটি প্রশ্ন আসবে, বুঝছো? আচ্ছা, তারপর আছে সাব স্টেশন সম্পর্কে আলোচনা। এখান থেকে যেটি আপনারা পড়বেন সেটি হচ্ছে দেখেন সার্কিট ব্রেকার অবস্থান সম্পর্কে ধারণা, এটি একটু নেবেন। তারপরে এখানে একটা প্রশ্ন আমি দেখেছি, সেটি হচ্ছে সাব স্টেশনের যন্ত্রপাতি শনাক্তকরণ, এই যন্ত্রপাতি শনাক্তকরণগুলো একটু পড়বেন। 12 নম্বর যে অধ্যায়টি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 12 নম্বর অধ্যায়টি আমাদের এরকম আছে সার্কিট ব্রেকার। এখানে সার্কিট ব্রেকারের প্রয়োজনীয়তা ভেরি ইম্পর্টেন্ট পড়বেন, আর সার্কিট ব্রেকারের মূলনীতি, এই দুটো প্রশ্ন পড়লেই এই অধ্যায় কমপ্লিট হবে। আর সার্কিট ব্রেকারের ব্যবহার পড়বেন এটি। এরপর হচ্ছে সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার। এই এয়ার সার্কিট ব্রেকারের আমরা ব্যবহারটা পড়ব, এয়ার সার্কিট ব্রেকার কী এবং ব্যবহার। তারপর হচ্ছে লাইটিং অ্যারেক্টর, লাইটিং অ্যারেক্টরটা এখান থেকে যে অধ্যায়টা পড়বেন, লাইটিং অ্যারেক্টরকে ব্যবহার পড়বেন, আর হচ্ছে লাইটিং অ্যারেক্টর বলতে কী বোঝায়, লাইটিং অ্যারেক্টর বলতে কী বোঝায় এটি পড়বেন। আর এ পর্যন্ত এই 17 নম্বর অধ্যায়ে শেষ হবে। আর 18তে আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক হিটার আছে। বৈদ্যুতিক হিটার থেকে যেটি করবেন সেটা হচ্ছে বৈদ্যুতিক হিটারের শ্রেণীবিভাগ উল্লেখ করা যাবে, মানে শ্রেণীবিভাগ পড়তে হবে বৈদ্যুতিক হিটারের। আর বৈদ্যুতিক হিটারের কার্যপদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। আর বৈদ্যুতিক হিটারের ত্রুটি, এই 3টা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন এই অধ্যায় থেকে আশা করি। এরপর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি, এখান থেকে একটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে যে বৈদ্যুতিক ইস্ত্রি হচ্ছে কার্যপ্রণালী, বৈদ্যুতিক ইস্ত্রি কী বা সাধারণ গঠন এবং কার্যপ্রণালী, এই দুটি প্রশ্ন খুব সুন্দর করে পড়বেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক ওয়াশিং। বৈদ্যুতিক ওয়াশিংয়ের এখানেও গঠন পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট, বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের গঠন পদ্ধতি একটি পড়বেন এবং বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের গুরুত্বটা একটু পড়বেন, কাজের সতর্কতাটা একটু দেখবেন। রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিট, রেফ্রিজারেটরের বৈদ্যুতিক সার্কিটের গঠন এবং চিত্র, এই দুটি আপনাদের শিখতে হবে। এই যে সার্কিটের চিত্র এবং হচ্ছে গঠন, এই দুটি শিখবেন। তারপরে হচ্ছে যেই কাজটি আপনাদের থাকতেছে লাস্ট যেটি আছে টপিক আইপিএস হোম, ইউপিএস ভোল্টেজ, এই অধ্যায় থেকে আপনারা যেটা পড়বেন সেটি হচ্ছে
এখান থেকে যেটি পড়বেন সেটা হচ্ছে আইপিএস বা ইউপিএস হোম আইপিএসের কাজটা কি, এই কাজটা আপনাদের পড়তে হবে। কাজ কি সেটা পড়তে হবে। আর এখান থেকে যেটা পড়বেন ভোল্টেজ স্টেবিলাইজারের লোডের সাথে সংযোগ পদ্ধতি, আরেকটা হচ্ছে টার্মিনাল সমূহের সঠিকভাবে শনাক্ত করতে হবে আইপিএস সংযোগ পদ্ধতি। তবে এখানে যেই বিষয়টা আমরা দেখেছিলাম আইপিএস ইউপিএসের কাজ সম্পর্কে জানতে হবে, কাজটা জানতে পারলে অধ্যায়টি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হলো আপনাদের যে অধ্যায়টা নিয়ে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স 1 আর 2, শর্ট সাজেশন প্লাস হচ্ছে সুপার সাজেশন এবং শর্ট সিলেবাস একসাথে দুটি কাজ করে দিলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে যারা পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছেন বুঝতে পেরেছেন আপনাদের কতটুকু আমি হেল্প করেছি। পরবর্তী কোনো সাজেশন বা নির্দেশনা নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।